তো বন্ধুরা আজকে আমাদের টপিক হলো ওয়েবার লিস্ট কস্ট থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, অর্থাৎ বাংলায় বলতে গেলে ওয়েবারের শিল্পের অবস্থান সংক্রান্ত ন্যূনতম ব্যয় তত্ত্ব। তো আজকে আমরা এই ওয়েবারের থিওরিটায় সম্পূর্ণ বিস্তারিত জানবো, তোমরা একদম খুবই সহজ ভাষা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো চলো ফার্স্ট থেকে শুরু করি। তো জার্মান অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবার, অর্থাৎ ওয়েবারের পুরো নাম আলফ্রেড ওয়েবার, ঠিক আছে। তো তিনি 1909 সালে তার লেখা একটা গ্রন্থ, সেই গ্রন্থটা অন্য ভাষায় আছে, তো জার্মান ভাষায় রয়েছে, সেই গ্রন্থটার নাম এখানে লিখে দিচ্ছি। তো আলফ্রেড ওয়েবার কত সালে, সালটা এখানে লিখে দিই, 1909। উবে ডেন স্ট্যান্ডার্ড ডার ইন্ডাস্ট্রিয়াল গ্রন্থে তার এই লিস্ট কস্ট থিওরি, ওয়েবারের যে থিওরিটা আমরা জানি সেটা তিনি প্রকাশ করেন। ঠিক আছে, তো তার উৎসটা ক্লিয়ার হলো। এবং এখানে উল্লেখ করা যেতে পারে 1882 ও 85 সালে আরেকজন যে অর্থনীতিবিদ ভিলহেলাম লর্নহার্ড আদর্শ শিল্পের অবস্থান সম্পর্কে ধারণা দিয়েছেন, এবং তার উপর ভিত্তি করেই ওয়েবার তার এই তত্ত্বটি প্রকাশ করেছেন বা তত্ত্বটি তিনি লিখেছেন। ঠিক আছে, তো তার এই পূর্বসূরি অর্থনীতিবিদের নামটা আমি এখানে লিখে দিই যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো ইনি হলেন পূর্বসূরি অর্থনীতিবিদ, ঠিক আছে, যার লেখা তত্ত্বের উপর ভিত্তি করে ওয়েবার তার এই তত্ত্বটি লিখেছে। তো এবার জেনে নিই অ্যাজাম্পশন, ওয়েবারের তত্ত্বের অ্যাজাম্পশন গুলো কি। তো এখানে আমি একটা পয়েন্ট করে দিই ছোট্ট করে। 1 নম্বর, শিল্প যেখানে গড়ে উঠবে সে অঞ্চলটি সব দিক থেকে একই রকম হবে এবং বসবাস করছে যেসব মানুষ তাদের যে কারিগরি জ্ঞানের দক্ষতা বা রাজনৈতিক দক্ষতা সব সমান হবে। রাজনৈতিক দক্ষতা না, রাজনৈতিক শক্তি। 2 নম্বর অ্যাজাম্পশন, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল প্রকৃতির দেওয়া এবং এটি 2 ধরনের হয়ে থাকে। 1 নম্বর কি, সর্বত্র লভ্য কাঁচামাল, অর্থাৎ সর্বত্র যেটা পাওয়া যায়, যেমন জল, বাতাস, এইসব। এবং 2 নম্বর কি, যেটা কেন্দ্রীভূত আঞ্চলিক কাঁচামাল, যেটা সব জায়গায় পাওয়া যায় না, সেটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যায়, সেটা কি কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, এইসব। ঠিক আছে, আশা করি বোঝা গেল এই ব্যাপারটা, এটা খুব ইজি। 3 নম্বর অ্যাজাম্পশন হলো শ্রমিকের উৎস, যোগান এবং যে মজুরি সেটা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ কোথাও বেশিও না কোথাও কমও না। 4 নম্বর হলো পরিবহন ব্যয় ওজন ও দূরত্বের উপর নির্ভরশীল, অর্থাৎ এখানে একটু ভালো করে যদি বলতে হয় যে পরিবহনের ব্যয়, যে পরিবহনের যে একটা কস্ট আছে, সেটা ট্রান্সপোর্ট কস্টটা কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠছে, সেটা কি, এক হলো ওয়েট বা কাঁচামালের ওজন বা পণ্যটা তৈরি হয়ে যাওয়ার পর তার ওজন, এবং 2 নম্বর হলো ডিস্টেন্স বা দূরত্ব। এই যে কাঁচামালটাকে বা যে পণ্যটা তৈরি হচ্ছে সেটাকে যে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া হবে, সেটা দূরত্বটা কত। সেটা যদি দূরত্ব বেশি হয়ে থাকে তাহলে পরিবহন ব্যয়ও বেশি লাগবে, এবং যদি দূরত্ব কম হয়ে থাকে তাহলে পরিবহন ব্যয় কম লাগবে। তো সেটাই বলা হয়েছে, আশা করি বোঝা গেল। 5 নম্বর হলো বাজারে উৎপাদিত দ্রব্যের চাহিদা সীমাহীন এবং বাজার পূর্ণাঙ্গ প্রতিযোগিতার অন্তর্গত, অর্থাৎ এখানে মানুষজন যে রয়েছে তাদের যে চাহিদা সেটা কিন্তু সীমাহীন, এবং এখানে একটা প্রতিযোগিতামূলক বাজারের সৃষ্টি হয়েছে। তো সেটাই বলেছে। লাস্ট এবং 6 নম্বর অ্যাজাম্পশন হলো শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কিছু কিছু একটা অনুকূল পরিবেশের দরকার হয় বা অনুকূল একটা ব্যবস্থার প্রয়োজন হয়। তো সেগুলো কি? 1 নম্বর হলো পরিবহন ব্যয় ন্যূনতম, যেখানে পরিবহন ব্যয় ন্যূনতম সেখানে কিন্তু শিল্প সেটা কিন্তু গড়ে উঠবে। 2 নম্বর হলো শ্রমিকের মজুরি ন্যূনতম, শ্রমিক যে কাজ করবে তাদের যে মজুরি দিতে হবে সেটা যদি ন্যূনতম হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে অনেক শ্রমিককে দিয়ে আরো কাজ করানো হবে, অর্থাৎ যেই টাকাতে অল্প শ্রমিক কাজ করছে সেখানে কিন্তু হিউজ পরিমাণ শ্রমিক কাজ করে এবং উৎপাদন কিন্তু বাড়বে। তার ফলে কিন্তু যে উৎপাদনের ফলে যেটা পরবর্তী যেসব কাজ হয়ে থাকে সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো সেটাই বলা হয়েছে। তারপর বিভিন্ন শিল্পের একত্রে সমাবেশের ফলে, অর্থাৎ এক জায়গায় অবস্থান হওয়ার ফলে সেখানে কিন্তু অর্থনৈতিক যেসব সুযোগ সুবিধা সেটা কিন্তু সবচেয়ে বেশি। অর্থনৈতিক সুযোগ সুবিধা মানে কি, এই যে একটা শিল্প যে তৈরি হবে তার ফলে কিন্তু তার অর্থনৈতিক দিক থেকে কিন্তু তার একটু সুযোগ সুবিধা পেতে হবে। সেটা অর্থনৈতিক থেকে আমরা কোথা দিয়ে পেতে পারি, সেটা ব্যাংক হতে পারে, বিমা হতে পারে, নানান সরকারি অনুদান হতে পারে। ঠিক আছে, তো সেগুলো কি হয়েছে, সেগুলো কিন্তু এখানে খুবই বেশি, কারণ এখানে নানান শিল্প গড়ে উঠেছে। তাই শিল্প গড়ে উঠলে কি হবে, সেখানে কিন্তু ব্যাংক প্রতিষ্ঠান যেসব রয়েছে তারাও কিন্তু লাভবান হবে, কারণ সেই অঞ্চলে কিন্তু পুরো টাকাটা কিন্তু সেই অঞ্চলের ব্যাংকে যাচ্ছে, এবং সেই ব্যাংক থেকেই আবার অন্য একটা যখন শিল্প তৈরি হয়েছে সেই ব্যাংক থেকে কিন্তু সেই টাকাটা অন্য শিল্পের কাজে বা নতুন শিল্পর কাজে দেওয়া হয়েছে। তো সেটাই বলা হচ্ছে। তো চলো এবার জেনে নিই ওয়েবারের শিল্পের অবস্থানের নিয়ন্ত্রক, অর্থাৎ কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন। তো ওয়েবার শিল্পের অবস্থান সংক্রান্ত তত্ত্বে 3 ধরনের নিয়ন্ত্রকের কথা বলেছেন। ফার্স্ট যে নিয়ন্ত্রকটা সেটা কি, কাঁচামাল। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি একটা একটা পয়েন্ট তোমাদের সুবিধার্থে। কাঁচামালকে ইংলিশে কি বলে, র ম্যাটেরিয়াল। ওয়েবারে র ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচামালের মধ্যেই আবার 4 ধরনের কাঁচামালের কথা বলেছেন। তো সেগুলো কি সেটাও লিখে দিচ্ছি একটা একটা করে। তো 1 নম্বর দেখতে পাচ্ছ ইউবিকুইটাস, অর্থাৎ সর্বত্র লভ্য কাঁচামাল, যেই কাঁচামালটা সব জায়গায় পাওয়া যায়। তো সেই কাঁচামালগুলো কি সেটা খুবই সহজ, আমরা জানি, যেমন জল, বায়ু, বাতাস। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই কাঁচামালগুলো কিন্তু শিল্পকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে না। ঠিক আছে, তো চলো এবার পরের পয়েন্টে জেনে নিই সেন্ট্রালাইজড, অর্থাৎ কেন্দ্রীভূত বা আঞ্চলিক কাঁচামাল। আঞ্চলিক কাঁচামাল কি,
যেসব কাঁচামাল একটি নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায়, অর্থাৎ সেটা কিন্তু এইখানে বললে এখানে পাওয়া যাবে না, সেটা কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চল আছে। তো সেটাই হলো সেন্ট্রালাইজড কাঁচামাল বা সেন্ট্রালাইজড কাঁচামাল না বলে কেন্দ্রীভূত বা আঞ্চলিক কাঁচামাল। সেটা কি হতে পারে? সেটা আকরিক লোহা হতে পারে, কয়লা হতে পারে, খনিজ তেল হতে পারে, সেটা কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, আর এই কাঁচামালগুলি কিন্তু শিল্পকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। আশা করি বোঝা গেল। তো এবার আসি পরের, অর্থাৎ 3 নম্বর হলো পিওর বা বিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল হলো এক ধরনের কাঁচামাল, যে কাঁচামালটি শিল্পের এবং বা বাজারের কাছাকাছি অবস্থান করলে ভালো, না করলেও কোনো অসুবিধা নেই, অর্থাৎ এটি যেখানে খুশি সেখানে অবস্থিত হতে পারে। ঠিক আছে, এবং এর কোনো বাধ্যবাধকতা নেই যে এটা শিল্পের বা উৎসের কাছেই গড়ে উঠতে হবে, এখানে যে কাঁচামাল পাওয়া যাচ্ছে বলে এখানেই গড়ে উঠতে হবে, বা এখানে ভালো সুযোগ সুবিধা আছে বলে এখানেই গড়ে উঠতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে এটা যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে। কারণ বিশুদ্ধ কাঁচামাল হলো সেই ধরনের কাঁচামাল যেটা কাঁচামাল থাকাকালীনও যা ওজন থাকে, কিন্তু কাঁচামাল থেকে উৎপাদন করা অর্থাৎ উৎপাদন সামগ্রী বা দ্রব্য সামগ্রী তৈরি হয়ে যাওয়ার পরও একই ওজন থাকে, অর্থাৎ ওজনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এর বস্তু সূচক 1, অর্থাৎ এর মেটেরিয়াল ইন্ডেক্স হলো 1। ঠিক আছে, তো এর উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, যেমন তুলো থেকে সুতো তৈরি হয়, কার্পাস বয়ন শিল্প, সেটা কিন্তু এই বিশুদ্ধ কাঁচামাল হয়ে থাকে। তো এবার আসি 4 নম্বর। 4 নম্বর কি, পিওর হয়েছে মানে তাহলে আমাদের ইমপিওরও হবে, এটাকে তোমরা ইমপিওরও বলতে পারো বা ওয়েট লসিংও বলতে পারো। তো অবিশুদ্ধ কাঁচামাল হলে এক ধরনের ভারসাম্য কাঁচামাল, যেখানে কি বিশুদ্ধ কাঁচামালে কি হচ্ছিল, কাঁচামাল থাকাকালীনও যেই ওজন এবং দ্রব্য সামগ্রী উৎপাদন হওয়ার পরও একই ওজন ছিল, কিন্তু এখানে কি ভারসাম্য কাঁচামাল, এখানে কাঁচামালের যে ওজন এবং দ্রব্য সামগ্রী উৎপাদন হওয়ার পর তার ওজন কিন্তু কমতে থাকবে। যেমন কি আকরিক লোহা থেকে পিগ আয়রন, আকরিক লোহার কিন্তু ওজন কিন্তু অনেক থাকে, এবং যখন সেটাকে দ্রব্য সামগ্রীতে তৈরি করা হয় বা পিগ আয়রনে রূপান্তরিত করা হয়, তখন কিন্তু তার ওজন কিন্তু কমে যায়। কাঁচামালের উৎস অঞ্চলের পাশে অবস্থান করলে শিল্পের যে লাভজনকের যে মাত্রাটা সেটা কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ সোজা ভাষায় বলা হচ্ছে, কাঁচামাল যেখানে পাওয়া যাচ্ছে সেখানে যদি শিল্পটা গড়ে ওঠে, শিল্পের কিন্তু লাভজনকের মাত্রাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, অর্থাৎ লাভবান হয়। তো চলো, আমাদের এই র মেটেরিয়ালের 4টে হয়ে গেল। এবার আসি 2 নম্বর, কারণ এখানে বলেছি 3টে কন্ট্রোলিং ফ্যাক্টর আছে। তো 2 নম্বরটা কি দেখে নিই, ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন। পরিবহন কি নিয়ন্ত্রণ করছে শিল্পে? তো পরিবহন নিয়ন্ত্রণ করছে, কারণ পরিবহন যে এক জায়গা থেকে এক জায়গায় যে নিয়ে যাওয়া হচ্ছে, কাঁচামাল হোক বা দ্রব্য সামগ্রী হোক, সেটার যে ডিস্টেন্স আছে সেটা মেনটেন করছে। যে যদি ডিস্টেন্স বেশি থাকে তাহলে কিন্তু পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। আবার যদি ওজন যদি বেশি থাকে, অর্থাৎ যেটা বললাম যে তোমাদের বিশুদ্ধ অবিশুদ্ধ যে প্রোগ্রেসটা, বিশুদ্ধ যদি থেকে থাকে তাহলে কি সেটা যেখানে খুশি হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি অবিশুদ্ধ কাঁচামাল হয়ে থাকে সেটা কিন্তু উৎস অঞ্চলের পাশে অবস্থিত হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু পরিবহন কস্ট বা ট্রান্সপোর্ট কস্ট কিন্তু বাড়তে থাকবে। তো সেটাই, যদি পরিবহন ব্যয়কে একটু ভেঙে বলতে হয় তাহলে কিন্তু পরিবহন ব্যয় 2 ধরনের, একটা হলো কাঁচামালের সংগ্রহ ব্যয়, আর একটা হলো উৎপাদিত পণ্যের সরবরাহ ব্যয়, অর্থাৎ অ্যাসেম্বলি কস্ট এবং মার্কেটিং কস্ট। তোমরা এবার বলো, এটা কি ভুল হবে না ঠিক হবে? ট্রান্সপোর্ট কস্ট ইজ ইকুয়াল টু অ্যাসেম্বলি কস্ট প্লাস মার্কেটিং কস্ট। দেখি তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, এটা বল। যদি ট্রান্সপোর্ট কস্ট অর্থাৎ পরিবহন ব্যয় ইজ ইকুয়াল টু অ্যাসেম্বলি কস্ট, অ্যাসেম্বলি কস্ট মানে যেটা কি বললাম, যে কাঁচামালের সংগ্রহ ব্যয় প্লাস মার্কেটিং কস্ট অর্থাৎ উৎপাদিত দ্রব্যের সরবরাহ ব্যয় যদি প্লাস করা হয়, তাহলে কি ট্রান্সপোর্ট কস্ট পাওয়া যাবে, অর্থাৎ পরিবহন ব্যয় কি পাওয়া যাবে? হ্যাঁ, ঠিক ভেবেছ। আশা করি বোঝা গেছে। ট্রান্সপোর্ট কস্ট এটা কিন্তু ঠিক, একটা স্টার মার্কস দিয়ে দিলাম যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এটা কিন্তু বুঝলে তোমরা পুরো বুঝে যাবে খেলাটা কি হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে। তো এবার আসি 3 নম্বর নিয়ন্ত্রক, এটা কিন্তু লাস্ট নিয়ন্ত্রক। এখানে আমি লিখে দিচ্ছি লেবার অর্থাৎ শ্রমিক। শিল্পের শ্রমিকের যে লেবার কস্ট সেটা যেখানে কম সেখানে কিন্তু এই শিল্পটা গড়ে উঠবে। তো সেটা কিন্তু তারই তত্ত্বে বলে দিয়েছেন খুব স্পষ্টভাবে। তো চলো এবার আমরা জেনে নিই ইন্ডিকেটরস অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, অর্থাৎ ওয়েবারের তত্ত্বে শিল্পের অবস্থানের সূচক সমূহ। তো ওয়েবারের শিল্পের অবস্থান তত্ত্বের সূচকগুলির মধ্যে ফার্স্ট যে সূচকটা বা ইন্ডিকেটরসটা আমরা জানবো সেটা কি, 1 নম্বর ম্যাটেরিয়াল ইন্ডেক্স অর্থাৎ বস্তু সূচক। তো বস্তু সূচকটা কি, কাঁচামালের ওজন এবং উৎপাদিত দ্রব্যের যে ওজন তাদের যে অনুপাত, সেটা কিন্তু বলা হচ্ছে বস্তু সূচক। যদি এখানে বলা হয় যে 2 ধরনের তো আমরা কাঁচামাল দেখতে পাচ্ছি, তো বিশুদ্ধ কাঁচামালের বস্তু সূচক কি, তো বিশুদ্ধ কাঁচামালের বস্তু সূচক হলো 1 এবং অবিশুদ্ধ কাঁচামালের বস্তু সূচক হলো 1-এর বেশি। ঠিক আছে, অর্থাৎ তোমরা বুঝতে পারলে মেটেরিয়াল ইন্ডেক্স কিভাবে বেরোচ্ছে, অর্থাৎ এমআই ইজ ইকুয়াল টু কি, তো কাঁচামালের ওজন ভাগ উৎপাদিত দ্রব্যের ওজন, অর্থাৎ এই দুটোকে দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কিন্তু তোমরা এই মেটেরিয়াল ইন্ডেক্স অর্থাৎ বস্তু সূচকটা পেয়ে যাবে। ঠিক আছে, যে কোনো শিল্পের। 2 নম্বর কি, আইসোটিম। তো সমপরিবহন ব্যয়যুক্ত অঞ্চলগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে
সমপরিবহন রেখা পাওয়া যায় বা আইসোটিন পাওয়া যায়। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, দূরত্ব অনুযায়ী কাঁচামাল ও উৎপাদিত পণ্যের আইসোটিন বা সমপরিবহন রেখা কিন্তু আলাদা। তো এবার জেনে নিই 3 নম্বর। 3 নম্বর কি? আইসোডোপেন বা মোট পরিবহন রেখা। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো আইসোডোপেনটা কি? আইসোডোপেনটাও কিন্তু একটা নতুন শব্দ তোমাদের কাছে। কাঁচামাল ও উৎপাদিত পণ্যের মোট পরিবহন ব্যয়কে বলা হচ্ছে আইসোডোপেন বা মোট পরিবহন রেখা। অর্থাৎ কাঁচামালটাকে একটা জায়গা থেকে একটা জায়গায় আনতে যে ব্যয়টা হচ্ছে এবং কাঁচামাল থেকে যে উৎপাদিত পণ্য তৈরি হয়ে যাওয়ার পর সেটাকে সরবরাহ করতে যেই ব্যয়টা হচ্ছে, সেই দুটোকে যদি যোগ করা হয় তাহলে কিন্তু এই আইসোডোপেন পাওয়া যায়। এবার রেখাটা কিভাবে পাওয়া যায়? এই যে সমপরিবহন ব্যয় যে অঞ্চলগুলো, সেগুলো যদি একটা একটা করে যদি যুক্ত করা হয় রেখা দ্বারা, তখন কিন্তু এই সমপরিবহন ব্যয় রেখা পাওয়া যাবে, ঠিক আছে, বা আইসোডোপেন। 4 নম্বর হলো ইন্ডেক্স অফ লেবার কস্ট, অর্থাৎ মজুরি সূচক। উৎপাদিত পণ্যের একক কিছু শ্রমিকের মজুরিকে বলা হয় মজুরি সূচক। বেশি জটলা ভাবে দিয়েছে, এক কথায় বলতে গেলে একটি নির্দিষ্ট শ্রমিকের প্রাপ্ত মজুরিকে বলে মজুরি সূচক। এবার আসি 5 নম্বর। 5 নম্বর কি? লেবার কোএফিসিয়েন্ট। লেবার কোএফিসিয়েন্ট অর্থাৎ শ্রম গুণক। উৎপাদিত পণ্যের ওজন পিছু মজুরি ও কাঁচামালের মিলিত ওজনের অনুপাতকে বলা হয় এই লেবার কোএফিসিয়েন্ট বা শ্রম গুণক। তো এটার ব্যাপারে আমরা সম্পূর্ণ বিস্তারিত একটু পরে জানছি, ঠিক আছে। তো তারপরে পয়েন্টটা একটু জেনে নিই, সেটা কি? ক্রিটিক্যাল আইসোডোপেন, যেটা লাস্ট আমাদের ইন্ডিকেটর। যে আইসোডোপেন বরাবর শ্রমিকের মজুরি ও মোট পরিবহন ব্যয় ন্যূনতম, তাকে বলে ক্রিটিক্যাল আইসোডোপেন। তো এই ন্যূনতম ক্রিটিক্যাল আইসোডোপেন শিল্পের অবস্থান কোথায় হওয়া উচিত সেটা কিন্তু নির্ণয় করে। তো ক্রিটিক্যাল আইসোডোপেন এবং যে আগের পয়েন্ট কোরিলেটেড যে পয়েন্টগুলো আছে সেখানে আমরা আরো বিস্তারিত জানবো, এখানে এইটুখানি জানা থাক। আর এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। এটা হলো পার্ট 1, ওয়েবারের তত্ত্বে। পার্ট 2 আসছে, ঠিক আছে। পার্ট 2 এর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর যদি এসে থাকে তাহলে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, এখানে ক্লিক করেই এন্ড স্ক্রিনে তোমরা দেখে নিতে পারবে। আর হ্যাঁ, ভন থুরেনের থিওরিটি যদি দেখতে চাও তাহলে কিন্তু এইখানে ক্লিক করো, ঠিক আছে। ভন থুরেনের থিওরিটা খুবই সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের, সেখানে 2টো পার্ট বানানোর প্রয়োজন হয়নি, কিন্তু এখানে একটু বেশি বড় ওয়েবারের থিওরিটা, তাই জন্য 2টো পার্ট বানাতে হচ্ছে আমাকে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পার্ট 2 তে। তো চলো।